ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল উইংস। কালকে তোমাদের 11-12 যে প্রভিশনাল প্যানেলের যে লিস্ট তা কিন্তু জারি করেছে। সেই লিস্ট অনুযায়ী এক সপ্তাহের মধ্যেই কিন্তু ফার্স্ট কাউন্সেলিং হয়ে যাবে। এই ফার্স্ট কাউন্সেলিংয়ে যারা নাম পেয়েছো প্রথমত তাদের কংগ্রাচুলেশনস। অনেকেই কিন্তু এই অ্যাম্বিজিয়াস পিডিএফটা বুঝতে পারছে না। দুটো পিডিএফ জারি করেছে, একটি হচ্ছে তোমাদের প্রভিশনাল নামের লিস্ট ক্যাটাগরি ওয়াইজ এবং সেখানে মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে, ডবল র্যাঙ্কিং হয়েছে নাকি সিঙ্গেল র্যাঙ্কিং হয়েছে। দেখাবো যে এক্ষেত্রে কিন্তু কোনোটিই হয়নি, ঠিক আছে, দুটোর মিক্সড করে হয়েছে, তা তোমাদের দেখাবো। এছাড়াও তোমাদের যে ওয়েটিং লিস্ট, সেই ওয়েটিং লিস্টটা কিভাবে তৈরি হয়েছে, কোন কোন ক্যাটাগরিতে কতজন চান্স আছে এবং এই ওয়েটিং লিস্টটাকে ডিটেলসে অ্যানালিসিস করব, কত র্যাঙ্ক পর্যন্ত কোন ক্যাটাগরি থেকে ডাক পেতে পারে এবং কোন ক্যাটাগরির মেল ফিমেলের কাদের চান্স বেশি, কোন ক্যাটাগরি ওবিসি বা ইউআর এসটি এসসি কোন ক্যাটাগরির চান্স বেশি এবং ইন্টারভিউ মার্কস কেমন শিফট করেছে এবং সিঙ্গেল না ডবল না মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে। দেখো এক্ষেত্রে কিন্তু তোমাদের মাল্টিপল র্যাঙ্কিংও হয়নি আর সিঙ্গেল র্যাঙ্কিংও হয়নি, এক্ষেত্রে হয়েছে ডবল র্যাঙ্কিং এবং হয়েছে সিঙ্গেল র্যাঙ্কিং। কাদের ক্ষেত্রে ডবল র্যাঙ্কিং এবং কাদের ক্ষেত্রে সিঙ্গেল র্যাঙ্কিং সেটা দেখাবো। এবারে যে মেলের ক্ষেত্রে মাল্টিপল র্যাঙ্কিং কেন হয়নি, ফিমেলদের ক্ষেত্রে কেন হয়েছে এবং এখানে যে মেনশন করা আছে যে ডিটেলসটা, এখানেই কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেনের আনসার কিন্তু এখানেই বলা আছে এবং এই ওয়েটিং লিস্ট থেকে তোমরা কি সিদ্ধান্ত নিতে পারো কারা ডাক পেতে চলেছো, সমস্ত কিছু ডিটেলস থাকবে। সমস্ত কিছু আমি প্রপার অ্যানালিসিস করেছি। কালকে রেজাল্ট বেরোনোর পর থেকে আমি রাত্রি 3টে থেকে 3:30 পর্যন্ত আমি সমস্ত কিছু ডেটা পুরো পিডিএফটাকে স্টাডি করেছি। সেই স্টাডি করে তোমাদেরকে আমি বলেছিলাম যে কমেন্ট করতে তোমরা কোন সাবজেক্টে চাও। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা কিন্তু ফিজিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এই সাবজেক্টের ক্ষেত্রে বলেছে, তাই আমি 11-12 ক্ষেত্রে ফিজিক্সের পুরো ডিটেলস অ্যানালিসিস আমি এই ভিডিওতে করব। সেখানে আমি তোমাদের দেখাবো যে কাদের ক্ষেত্রে চান্সেস আছে এবং নবম দশমের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কত পর্যন্ত শিফট করতে পারে, সমস্ত ডিটেলস থাকবে। এবং বাকি সাবজেক্টের ক্ষেত্রেও তোমরা কিন্তু কমেন্ট করো, যে সাবজেক্টের কমেন্ট সবচেয়ে বেশি থাকবে আমি কিন্তু সেই সাবজেক্টের নেক্সট ভিডিও এরকম ডিটেলস ওয়েতে বানাবো। তাই ভিডিওটা একটু লং হবে, অবভিয়াসলি লং হবে, কারণ সমস্ত ডিটেলস কিন্তু আমি নিজের হাতে সমস্ত কিছু চেক করে পুরো পিডিএফ আমি এই ভিডিও বানাচ্ছি। প্রত্যেকটা পয়েন্ট তোমরা ভিডিওটি স্কিপ না করে সমস্ত কিছু দেখো, প্রত্যেকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে যে মেনশন করা আছে সেটা, এখানে দেখো বলা আছে এই যে মেরিটটা সেটা কিসের বেসিসে হচ্ছে না, দিস মেরিট ফলোজ এ সিস্টেম অফ মাল্টিপল র্যাঙ্কিং ইন রেসপেক্ট অফ জেন্ডার। দেখো এখানে কিন্তু জেন্ডারের কথা বলা আছে, এখানে কিন্তু ক্যাটাগরির কথা বলা নেই, ইন রেসপেক্ট অফ জেন্ডার, ঠিক আছে। তো অর্থাৎ সেক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু দু জায়গায় নাম আছে, মেলদের ক্ষেত্রে নেই। কেন নেই সেটা আমি ভিডিওর মাঝখানে আমি তোমাদের বলবো যে কী কারণে তোমাদের কমিশন কিন্তু এই জিনিসটা করেছে। এরপরে ক্যান্ডিডেটকে দুটো জায়গাতে নাম থাকবে। এখানে এই পয়েন্টটা অনেকে বুঝতে পারছে না, এখানে ডাউট থাকছে যে স্যার আমি তো ইন্টারভিউর পরে যে ফাইনাল মার্কস যেটা হয়েছে তাতে আমার ইউআরের কাট অফ ক্লিয়ার হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও আমার ইউআরের আমার যে লিস্ট তাতে কিন্তু নাম নেই। দেখো এখানে বলা আছে যে ক্যান্ডিডেট ফেলিং টু কোয়ালিফাই ইন্টারভিউ মার্কস ডেমনস্ট্রেশন ইন ওয়ান ক্যাটাগরি ভ্যাকেন্সি আর নট কনসিডার ফর দ্যাট ক্যাটাগরি। অর্থাৎ ইউআরের যে কাট অফ গিয়েছিল সেই কাট অফ যারা ক্লিয়ার করতে পারেনি, ধরো একটি এসসির ক্যান্ডিডেট সে ইউআরের কাট অফ ক্লিয়ার করতে পারেনি, ইন্টারভিউর জন্য যে কাট অফ গিয়েছিল প্রথম যে কাট অফ গিয়েছিল সেই কাট অফটার ক্লিয়ার করতে পারেনি ইউআরএ, কিন্তু এখন তার ইন্টারভিউর মার্কস অ্যাড হয়ে গিয়ে তার সাথে এখন ইউআরের কাট অফ ক্লিয়ার হচ্ছে, কিন্তু এখন তাকে ইউআর হিসেবে কনসিডার করা হবে না, কারণ সে আগে ইউআরের কাট অফ ক্লিয়ার করতে পারেনি। তাই এখন তার মার্কস যতই থাকুক না কেন, সে এসসি থেকে কি ওবিসি থেকে বা তার যেই ক্যাটাগরি হোক, যে ক্যাটাগরি থেকে সে ইন্টারভিউ দেবে সেই ক্যাটাগরির এখন যে ফাইনাল কাট অফ আছে সেটা ক্লিয়ার করলে তাকে সেই ক্যাটাগরির আন্ডারে তাকে ফেলা হবে, তাকে ইউআর হিসেবে কনসিডার করা হবে না। তোমাদের এই পয়েন্টটা বোঝা গেছে। এরপরে আমরা দেখব যে ইউআরের ক্ষেত্রে, ঠিক আছে, তো ফিজিক্সের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে কেমন কি শিফট করছে। দেখো ইউআরের ক্ষেত্রে যে এরকমভাবে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু আছে, এখানে র্যাঙ্ক, এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। এবারে যদি মেল এবং ফিমেল এই দুটোর ক্ষেত্রে যদি আমরা ডিটেলসটা দেখতে চাই, এখানে দেখব যে 29টি ফিমেল ক্যান্ডিডেট কিন্তু রয়েছে যাদের কিন্তু ডবল র্যাঙ্কিং হয়েছে। অর্থাৎ যাদের ক্ষেত্রে তোমাদের নাম আছে মেল ফিমেল এবং ফিমেলের, এদের 29 ক্যান্ডিডেট আছে, ঠিক আছে। সমস্ত ডিটেলস দেখব। এখানে যদি লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটের কথা দেখি তো এখানে
লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট হচ্ছে এটা, যার আগের র্যাঙ্কিং ছিল কিন্তু 255, এখন র্যাঙ্ক তার শিফট করে গেছে 22, এখন র্যাঙ্ক হয়ে গেছে 77, অর্থাৎ সে লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট কিন্তু তার আগের র্যাঙ্ক ছিল 255, ঠিক আছে। তো এবারে তার কাট অফের থেকে মার্কস কত ছিল, কাট অফ কত গিয়েছিল 59, সে কত পেয়েছে দেখো, তার মার্কস কত আছে 59, কাট অফ কত গিয়েছিল 56, তার অনলি 3 এক্সট্রা ছিল, কিন্তু এর ইন্টারভিউতেও কিন্তু কম মার্কস পেয়েছে, 15 সবচেয়ে লোয়েস্ট মার্ক কিন্তু সেকেন্ড লোয়েস্ট পেয়েছে, তাই কিন্তু জাস্ট কোনো মতে পাস করেছে। সুতরাং ইন্টারভিউর মার্কস কিন্তু খুবই একটি ভাইটাল পয়েন্ট এখানে পালন করছে। এবারে দেখবো যে কতজন ক্যান্ডিডেট ইউআরের ক্ষেত্রে ফিমেল কতজন ক্যান্ডিডেট যাদের নাম হয়েছে সেটা দেখার জন্য আমাদের যে ফিমেলের যে লিস্ট আছে, এখানে ফিমেলের যে লিস্ট আছে, এই ফিমেলের লিস্টটায় যদি আমি দেখি যে আমি কিভাবে দেখেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে এখানে যে পুরো লিস্ট আছে, এই লিস্টে যে ফিমেলগুলো আছে, এখানে যে ফিমেলগুলো আছে সেই ফিমেলের থেকে আমি এই ধরো একটি রোল নাম্বার নিলাম, এই রোল নাম্বারটা নিয়ে আমি যদি সার্চিং অপশানে যদি সার্চ করি তো দেখে নেবো এই রোল নাম্বারটি একবার আছে না দুবার আছে। তো দেখে নিলাম এই রোল নাম্বারটা দুবার আছে, অর্থাৎ দেখে নিলাম কোথায় কোথায় দুবার আছে, দেখলাম যে রোল নাম্বারটি দু জায়গায় কোথায় কোথায় আছে, একবার আছে তার মেল ফিমেলের নামে আছে এবং একবার আছে তার ফিমেলের নামে আছে, দেখতে পাচ্ছ এই নামটি, তো দু জায়গায় তার কিন্তু নাম আছে। এইভাবে আমি চেক করেছি, তো সমস্ত কিছু কিন্তু অনেক টাইম লেগেছে, অনেকটি কনসেন্ট্রেট করে অনেকটি সময় দিয়ে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, তাই অবশ্যই তোমাদের সাপোর্ট আমি আশা করব। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও কিন্তু তোমাদের কোন সাবজেক্টে লাগবে, কোন সাবজেক্টের অ্যানালিসিস লাগবে তা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, যে কমেন্ট বেশি থাকবে আমি তার উপর দেবো, এবং তোমাদের আমি সাপোর্ট এবং ভালোবাসা আমি এক্সপেক্ট করব, কারণ অনেকটি ডিটেলড ওয়েতে আমি অ্যানালিসিস করছি, এরকম প্রপার তোমরা অ্যানালিসিস কিন্তু কোথাও পাবে না। আর টেলিগ্রাম চ্যানেলে আমি এর পিডিএফ আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। এবারে যেটা বলছিলাম যে 29 ফিমেল ক্যান্ডিডেট আছে, এবার এই 29 ফিমেল ক্যান্ডিডেট মধ্যে কিছু আছে ওবিসি আমার দেখা ওবিসি আছে 4 জনের মতো, ইউআর আছে 21 জনের মতো, বাকি ইডাব্লিউএস এবং ওবিসি বি আছে। এবারে এই 29 ক্যান্ডিডেট যারা ফিমেলের মধ্যে আছে তাদের কিন্তু ডবল র্যাঙ্কিং হচ্ছে, তাহলে এই ডবল র্যাঙ্কিং থেকে তাদের কাছে বড় একটা অপশন থাকবে যে তারা ফিমেলের ক্ষেত্রে যাবে, তারা ফিমেল স্কুলের অর্থাৎ ফিমেল স্কুলের তারা টিচার হতে চায়, নাকি তারা বয়েজ স্কুলের মেল ফিমেল স্কুলের যে ভ্যাকেন্সি থাকবে সেখানের কাউন্সিলিংয়ে তারা পার্টিসিপেট করবে কিনা। আমি সমস্ত কিছু ওয়েটিং লিস্ট দেখিয়ে দেখাবো যে কেমন কি চান্সেস থাকবে। এটা কিন্তু ডিপেন্ড করছে যে 29 ক্যান্ডিডেটই কিন্তু যাবে কি যাবে না, কারণ সব জায়গায় কিন্তু ফিমেল স্কুল নেই, তাই সেক্ষেত্রে তারা ফিমেলের ক্ষেত্রে দূরে পোস্টিং হতে পারে, সেক্ষেত্রে তারা বয়েজ স্কুলে সেই ম্যাডামরা পোস্টিং নিয়ে নিতে পারে। তো সেক্ষেত্রে কতজন শিফট করবে সেটা পুরোপুরি পরের ব্যাপার, কিন্তু 29 শিফট করলে এখানে মেল ফিমেলের যে ভ্যাকেন্সি আছে এখানে কিন্তু 29টা ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট হবে। এই 29 কোথা থেকে আসবে না, যে ওয়েটিং লিস্ট আছে, আমি তোমাদের ওয়েটিং লিস্টের পিডিএফ দেখাবো এবং সেখানে কেমন কি চান্সেস আছে আমি সেটাও দেখাবো। তোমরা জাস্ট কোনো রকম কোনো পয়েন্ট স্কিপ না করে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ দেখতে থাকো। প্রথমে ইউআরের ক্ষেত্রে যেটা বলছিলাম যে ইউআরের ক্ষেত্রে কিন্তু 29 ক্যান্ডিডেট কিন্তু শিফট হবে ফিমেলের ক্ষেত্রে। সেই 29 কোন জায়গা থেকে আসবে এবং কেন আসবে, ওবিসি এবং তোমরা বলতে পারো যে স্যার জেনারেল থেকে, জেনারেলের ওয়েটিং লিস্ট থেকে কেন নেওয়া হবে, বাকি ক্যাটাগরি থেকেও তো সেখানে ওয়েটিং লিস্ট থেকে ঢুকতে পারে এই জেনারেলের 29। দেখো 29 জনই আসবে তার কোনো মানে করছে না, এখানে কম হতে পারে বেশিও হতে পারে, বেশি তো অবভিয়াসলি হবে, কমও হতে পারে, কারণ এখানে সব ম্যাডামদের উপর ডিপেন্ড করছে যে কতজন সেক্ষেত্রে অপশন দেবে, এবং এখানে আরও অনেক প্যারামিটার থাকছে, যারা অন্য সিলেকশনে আছে এখানে কাউন্সিলে পার্টিসিপেট করে যাবে না, এবং অনেক রকম ম্যাটার আছে, সমস্ত কিছু বলবো। তো প্রথমে ইউআরের ক্ষেত্রে তোমাদের বোঝা গেল, এবং ইউআরের ফিমেলের ক্ষেত্রে দেখো, ইউআরের ফিমেলের ক্ষেত্রে যদি আমি দেখি, ইউআর ফিমেলের ক্ষেত্রে তো এই ক্যান্ডিডেটটি কিন্তু এক্ষেত্রেও এর ডবল র্যাঙ্কিং হয়েছে। এছাড়া এটি হচ্ছে লাস্ট যে ক্যান্ডিডেট আছে সেটা, যার মার্কস কিন্তু এটা, ঠিক আছে। তো এবারে ফিমেলের ক্ষেত্রে কোনো কিন্তু চান্সেস নেই যে তারা ইউআরের যে ভ্যাকেন্সিতে গিয়ে পার্টিসিপেট করবে, ইউআরের পার্টিসিপেটে গিয়ে তারা করতে পারবে না। এখান থেকে ফিমেলের কিন্তু চান্সেস সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে, মেল ক্যান্ডিডেটের তুলনায় ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু ওয়েটিং লিস্ট থেকে উঠে আসার চান্সেস বেশি, কারণ হচ্ছে যে যেটা বললাম যে বয়েজ স্কুলের তারা ম্যাডামরা যদি প্রেফারেন্স দেয় তাহলে সেক্ষেত্রে তাদের নাম দু জায়গায় আছে, মেলে আছে এবং ফিমেলে আছে, তো সেক্ষেত্রে তারা যদি বয়েজ স্কুলের সিলেকশন নিয়ে নেয়
যদি ফিমেলের অপশন যদি তারা না দেয় তো সেক্ষেত্রে তাদের নাম কিন্তু ফিমেল থেকে সরে যাচ্ছে, মেল ফিমেলে থেকে যাচ্ছে, তাই ফিমেলের ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে, তাই ফিমেলের ওয়েটিং লিস্ট থেকে আসবে। ঠিক আছে, তো ওয়েটিং লিস্ট থেকে এলে ফার্স্ট যে ওয়েটিং লিস্ট আছে, আমি পিডিএফ দেখাবো, ফার্স্ট যে ওয়েটিং লিস্টে যে আছে যে ক্যান্ডিডেট, সেক্ষেত্রে কিন্তু সে উঠে আসবে এখানে, এবং পরপর যত র্যাঙ্ক শিফট করবে তত উঠে আসবে। নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। ঠিক আছে, তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখি কতজন ক্যান্ডিডেট আছে, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 26 জন ক্যান্ডিডেট আছে। এক্ষেত্রে মেল ফিমেলরা সিমিলার, কিন্তু ইউআরের ক্ষেত্রে যেমন মেল ফিমেল আছে, এসসির ক্ষেত্রেও সেরকম মেল ফিমেল আছে। তাই ইউআরের ক্ষেত্রে যেমন মেল ফিমেলের থেকে শিফট হবে, মাইগ্রেশন হবে, এক্ষেত্রেও কিন্তু মেল ফিমেলের মাইগ্রেশন হবে। প্রত্যেকটা ক্যাটাগরির মেল ফিমেলের থেকে কিন্তু মাইগ্রেশন হবে ফিমেলে, অনলি ফিমেলে। ঠিক আছে, এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে এসটির ক্ষেত্রে আমি দেখাবো। প্রথমে এসসিটা দেখে নাও, এসসির ক্ষেত্রে কিন্তু 26। তো এই ক্যান্ডিডেটটার নাম আমি সার্চ করে দেখেছি, এটা কিন্তু ডবল র্যাঙ্কিং আছে। এবারে এও কিন্তু ঠিক ইউআরের মতনই কিন্তু 26 তোমাদের শিফট করবে। এসটির ক্ষেত্রে যদি দেখি, এসটির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি কত, 41, কিন্তু ক্যান্ডিডেট কত, 21। তাই এর ক্ষেত্রে কিন্তু কোনো ওবিসির মানে এসটির ক্ষেত্রে কিন্তু কোনো ওয়েটিং লিস্ট কিন্তু পাবলিশই করেনি, নো ওয়েটিং লিস্ট গিভেন। কোনো এসটির ক্ষেত্রে কোনো ওয়েটিং লিস্টই নেই, কারণ হচ্ছে 21 ক্যান্ডিডেটই অ্যাভেলেবেল আছে আর 41 ভ্যাকেন্সি আছে, তাই এসটির ক্ষেত্রেও নেই। এবং এসটি ফিমেলের ক্ষেত্রেও সেম, এর ক্ষেত্রেও কিন্তু 7টা কিন্তু 9টা ভ্যাকেন্সি আছে। নেক্সট যেটা দেখব ওবিসি এ ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওবিসি এ ক্যান্ডিডেটের ক্ষেত্রে অনলি 2 জন ফিমেল আছে যাদের ডবল র্যাঙ্কিং আছে। এটা ভেবে নিও না যে শুধু 2 জনই শিফট করবে, এটা বারবার বলছি, এটা বিভিন্ন ডেটা, বিভিন্ন প্যারামিটার, যেটা তুমি বা আমি কেউই জানি না যে কতজন ক্যান্ডিডেট কাউন্সেলিংয়ে গিয়ে তারপরে ফাইনালি জয়েন করবে না, কতজন ক্যান্ডিডেট আদার্স কোনো 11-12 থেকে 9-10-এ চলে যাবে, সেটা সমস্ত কিছু ডিপেন্ড করছে পরের ব্যাপার। তাই একটা অ্যাজাম্পশন চলছে যে কেমন কি শিফট করতে পারে। এবারে ওবিসির ক্ষেত্রে ক্ষেত্রে 2 জন আছে, এবং 2 জনের ক্ষেত্রে যে ক্যান্ডিডেটটা লাস্ট যে গেছে ওবিসি এর ক্ষেত্রে, এটা হচ্ছে কত না, এই র্যাঙ্ক পর্যন্ত গেছে। ঠিক আছে, এই ক্যান্ডিডেটটা শিফট করবে। এবারে ওবিসি এর ক্ষেত্রে যেটা আমি তোমাদের বলেছিলাম আগেই, যে দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই দেখা উচিত, এবং সমস্ত 9-10 হোক বা 11-12 হোক, সবার জন্য এটা একটি খুবই লার্নিং একটা বিষয়, যে এই ক্যান্ডিডেটটি 59 র্যাঙ্ক ছিল, আউট অফ 249 রেখেছিল। ঠিক আছে, তো এ কিন্তু শিফট করে গেছে। ঠিক আছে, কোথায়, এখানে শিফট করে গেছে। সুতরাং ইন্টারভিউ মার্কস কিন্তু কম পাওয়ার জন্য এর র্যাঙ্ক কিন্তু শিফট করে গেছে। ওবিসি এর ক্ষেত্রে 2 জন ক্যান্ডিডেট কিন্তু শিফট করছে। এবার যদি ওবিসি বির ক্ষেত্রে দেখি, ওবিসি বির ক্ষেত্রে কিন্তু 4 জন ক্যান্ডিডেট আছে। এই 4 জন ক্যান্ডিডেট যাদের ডবল র্যাঙ্কিং হয়েছে, মেলে আছে এবং ফিমেলে আছে। এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 8 জন ক্যান্ডিডেট আছে। এই 8 জন ক্যান্ডিডেটের নাম, ফিমেলের নাম কিন্তু ডবল জায়গায় আছে। এখানে একটা জিনিস কিন্তু দেখবে, এটা কিন্তু আমি মাল্টিপল র্যাঙ্কিং বারবার বলছি না, ডবল র্যাঙ্কিং কেন বলছি, এক্ষেত্রে একটি ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট, ধরো আমি একটি এক্সাম্পল দিচ্ছি, যে একটি নাম দিচ্ছি ABC, যার স্কোর আছে 86। এই 86 স্কোর থাকা ক্যান্ডিডেটটি ইউআরের কাট অফ ক্লিয়ার করে দিয়েছে। তাহলে ইউআরের কাট অফ ক্লিয়ার করার জন্য তার ইউআরের নাম আছে, ইউআরএ মেলে আছে, এটি ফিমেল ক্যান্ডিডেট, তাহলে ইউআর মেলে আছে, ইউআর ফিমেলে আছে। ঠিক আছে, তাহলে ইউআর মেল ফিমেলে আছে, ইউআর ফিমেলে আছে, এবং ওবিসি এ ক্যাটাগরি, তাই ওবিসি এর মেল ফিমেলে থাকার কথা, যেহেতু সে ইউআর কাট অফ ক্লিয়ার করছে, এবং ওবিসি এর ফিমেলে থাকার কথা 4 জায়গায় থাকার কথা, কিন্তু তার অনলি 2 জায়গায় আছে, কারণ এটা জেন্ডার বেসিসে হয়েছে, ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু হয়নি। ঠিক আছে, তো এটা একটা খুবই আশ্চর্য ব্যাপার, যে সেক্ষেত্রে কিন্তু সে তার ক্যাটাগরির বেনিফিট পাচ্ছে না। এই ব্যাপারটা যদি তোমাদের কোনো মন্তব্য থাকে, এটা আমারও ক্লিয়ার হচ্ছে না এটা কেন করেছে, এই ম্যাটারটা যদি তোমাদেরও নিয়ে কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করো। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট। এই ওয়েটিং লিস্টের ক্ষেত্রে, ওয়েটিং লিস্টের পরে কি কনক্লুশন আসতে পারে সেটাও দেখব, এবং এসএলএসটি 9-10-এর ক্ষেত্রে কেমন কি আসতে পারে সেটাও আমরা দেখব। এটা হচ্ছে তোমাদের ওয়েটিং লিস্ট, যেটা প্রোভাইড করা হয়েছিল পিডিএফটা। এখানে এই ওয়েটিং লিস্ট থেকে ইউআরের কিন্তু 108 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ইউআরের জন্য। এবারে ইউআরের যে ফার্স্ট ওয়েটিং ক্যান্ডিডেট যে আছে,
সে আছে 75.75, ফার্স্ট যে ওয়েটিং ক্যান্ডিডেট যে আছে। কিন্তু এবং আমি বললাম যে 29 ক্যান্ডিডেট পর্যন্ত শিফট করতে পারে ইউআরের ক্ষেত্রে, তাহলে 29তম ক্যান্ডিডেট র্যাঙ্কে যে ক্যান্ডিডেট আছে ওয়েটিংয়ে তার স্কোর আছে কত 74.25, কিন্তু ওবিসির যে ফার্স্ট ওয়েটিংয়ে যে আছে যে ক্যান্ডিডেটটি তার কত স্কোর আছে 69, এবং ওবিসি বিতে কত আছে 69.75। সুতরাং এই ক্যাটাগরি থেকে কিন্তু কেউ ইউআরে ঢুকতে পারবে না ওয়েটিংয়ে, তাই ওয়েটিংয়ে কিন্তু 29 যদি শিফট হয়, আমি 29 এটা কিন্তু ফিক্সড না, সেটা 28ও হতে পারে, 100 হতে পারে, 150 হতে পারে, কোনো ম্যাটার করছে না এটা, ঠিক আছে। এটা ডিপেন্ড করছে সেই মুহূর্তের সিচুয়েশন অনুযায়ী, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি কেমন কি শিফট হবে। তো সেক্ষেত্রে যদি 29ই যদি শিফট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 29ই কোনখান থেকে আসছে, জেনারেল ক্যাটাগরি থেকে আসছে, এই কারণে ছেলেদের কিন্তু ডবল র্যাঙ্কিং হয়নি। তাহলে এক্ষেত্রেও কিন্তু অনেক আদার্স ক্যাটাগরি কিন্তু ঢুকে যেত, এক্ষেত্রে জেনারেলদের সিট কিন্তু প্রিজার্ভ থাকছে, জেনারেলদের সংরক্ষিত করা হলো। এক্ষেত্রে ফিমেলরা শিফট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে ফিমেলরা শিফট হয়ে গেলে কিছু জেনারেল ক্যান্ডিডেট কিন্তু ঢুকে যাবে। এবং আমি ক্যাটাগরি ওয়াইজ ক্ষেত্রে এক্ষেত্রে একটু হচ্ছে যে ক্যাটাগরি বেনিফিট পেলে সেখানেও কিন্তু কিছুটা বেনিফিট হতো, এক্ষেত্রে কিছুটা ডিমেরিট রয়ে যাচ্ছে এই লিস্টের ক্ষেত্রে, যে যদি ক্যাটাগরিও পেতো ফিমেলটা তাহলে সেক্ষেত্রে আরও কিছু ক্যাটাগরিতে শিফট চলে গেলে সেখানে আরও কিছু ওয়েটিং লিস্ট থেকে উঠে আসতো এই জন্য। এবং যে ইডাব্লিউএসে এইবারে আগে কি হতো, আগের যে প্রসেস ছিল, আগের যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল, সেখানে একটি এসটি এসসি বা ওবিসি থেকে বা ইডাব্লিউএস থেকে সিলেক্ট হওয়া ক্যান্ডিডেট যদি তার দু জায়গাতেই নাম থাকতো, মানে ইউআরএ থাকতো এবং ওবিসি বা তার ক্যাটাগরিতে নাম থাকতো, তাহলে তার কাছে অপশন থাকতো, কিন্তু এক্ষেত্রে কোনো আর অপশন থাকছে না, কারণ ছেলেদের কিন্তু ডবল র্যাঙ্কিং হয়নি। ধরো একটি ক্যান্ডিডেট ইডাব্লিউএস থেকে পাস করেছে, তার নাম অনলি ইডাব্লিউএসে আছে কি অনলি এসসিতে আছে, তাকে কিন্তু সিলেকশন কিন্তু তার ক্যাটাগরি থেকেই নেওয়া হবে, পরে তাকে কিন্তু ইউআর থেকে সে পাবে না। সে ইউআরএ চলে গেলে এক্ষেত্রে বেনিফিট হচ্ছে ক্যাটাগরিদের ক্ষেত্রে, কারণ তার ক্ষেত্রে স্যার ইউআরএ চলে গেলে সে কোনো মতে ইউআরএ যেত এবং অনেক দূরে কোনো স্কুল পেতো বা পছন্দের কোনো জায়গা পেতো না, পছন্দের স্কুল পেতো না, পছন্দের ডিস্ট্রিক্ট পেতো না, সেক্ষেত্রে তার ক্যাটাগরি প্রিজার্ভ থাকলো, তার ক্যাটাগরিতে প্রথম দিকে র্যাঙ্ক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ক্যাটাগরির ক্যান্ডিডেটের কিন্তু একটু বেনিফিট হচ্ছে এই সিস্টেমের জন্য, যেটা আগে হচ্ছিল। তো এইবারে যেটা সিস্টেমটা এরকম একটু চেঞ্জেস হয়েছে। এবার ওয়েটিং লিস্টের ক্ষেত্রে যেটা বলছিলাম, এক্ষেত্রে কিন্তু বাকিরা কিন্তু চান্সেস পাচ্ছে না। এবার যদি 29 কি শিফট হবে, বারবার বললাম 29 শিফট কিন্তু হবে না। আদার্স জবে আছে রেলের বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা আদার্স কোনো জব ব্যাংক বা এই সমস্ত জবে যদি কোনো ক্যান্ডিডেট থাকে, সেই ক্যান্ডিডেট কিন্তু শিফট করবে না এখানে। তো এটা যেহেতু আনসিকিউর একটা ব্যাপার, এরকম ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, তো সুতরাং এখানে শিফট করবে না। এবং যদি 9-10 কাছে কোনো স্কুলে পেয়ে যায় তো সেক্ষেত্রে সে 9-10 জয়েন করে যাবে। তো এটা কতজন ক্যান্ডিডেট যাবে, কতজন ক্যান্ডিডেট জয়েন করবে না, সেটা পুরোটাই পরের ব্যাপার, আমাদের কাছে কোনো ডেটা নেই, না তোমাদের কাছে আছে না আমার কাছে আছে, সুতরাং এই ডেটাটা কিন্তু ফিক্সড না, এটা এইভাবে শিফট হবে সেটা আমি তোমাদের দেখালাম। এবারে ছেলেদের তুলনায় কিন্তু মেয়েদের কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ওঠার চান্সেস অনেক বেশি, কারণ কারণ হচ্ছে যে সব জায়গায় কিন্তু গার্লস স্কুল নেই, গার্লস বড় বড় কোনো জায়গাতেই এখন গার্লস স্কুল আছে বা কিছু কিছু জায়গাতে আছে, তো গ্রাম অঞ্চল বা এই সমস্ত জায়গাতে কিন্তু গার্লস স্কুল খুবই কম। তো সেক্ষেত্রে ম্যাডামরা কিন্তু গার্লস স্কুলের প্রেফারেন্স দেবে না, কারণ সেক্ষেত্রে দূরে পোস্টিং হবে, তাই কাছাকাছি তারা বয়েজ স্কুলে অর্থাৎ মেল ফিমেল যে র্যাঙ্ক সেইটাকে তারা অ্যাভেল করবে, সেটাকে যদি তারা নেয়, সেটা নিলে কিন্তু ফিমেলের ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে, তাই ফিমেল ক্যান্ডিডেটটা কিন্তু উঠে আসছে, ঠিক আছে। তো ফিমেলদের কিন্তু একটু চান্সেস একটু বেশি থেকে যাচ্ছে ওয়েটিং লিস্টের ক্ষেত্রে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু দেখো, এটা হচ্ছে 29 পর্যন্ত নামতে পারে, আমি অ্যাজ ফর এক্সাম্পল বললাম, এভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু দিয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে এবার একটা জিনিস বলি যে ফিমেলদের কিন্তু ইউআরের মেল ফিমেলে আর চান্স হবে না যারা ওয়েটিংয়ে আছে, কারণ এদের স্কোর নেই। এভাবে প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু সেম হবে, প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু এসসি থেকে এসসিতে তারা ওয়েটিং লিস্ট থেকে তারা এসসির যারা শিফট হবে, এসসির মেল ফিমেল থেকে যে ফিমেলরা শিফট হবে, যারা জয়েন করবে না তারা এসসিতে ওয়েটিং লিস্ট থেকে উঠবে। এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু এইভাবে শিফটিং হবে এবং এইভাবে উঠবে, ঠিক আছে। এরপরে আমরা যে কনক্লুশন পেলাম পুরো এই সমস্ত অ্যানালিসিস থেকে, সেটা আমরা দেখব, তারপরে দেখব যে নবম দশমের ক্ষেত্রে কেমন কি শিফট হতে পারে। এখান থেকে যে জিনিসগুলো উঠে আসছে সেটা হচ্ছে, প্রথম যেটা বললাম যে মেল ফিমেল যদি স্কুলে ভ্যাকেন্সির কাউন্সিল হবে এবং ফিমেলদের যারা র্যাঙ্কে আছে তারা ফিমেলে তাদের
কাউন্সেলিং হবে, সেই কাউন্সেলিং অনুযায়ী তারা নিয়ার বাই স্কুলে নেবে এবং সেখান থেকে মেলরা শুধুমাত্র যাদের মেল ফিমেলে যাদের র্যাঙ্ক আছে তারা শুধুমাত্র মেল ফিমেলের ইউআরের নাম পাবে, সে কিন্তু ইলিজিবল নয় তার ক্যাটাগরির মেল ফিমেলের জন্য, কিন্তু ফিমেলরা কিন্তু বোথ ইলিজিবল থাকছে। ঠিক আছে, এবারে পুরো ওয়েটিং লিস্ট থেকে যেটা আমরা দেখলাম সেখান থেকে আমরা এটাই বলছি যে মেলের থেকে ফিমেলদের কিন্তু চান্সেস বেশি, এবং এই যে কাউন্সেলিং, এই কাউন্সেলিংয়ে যারা পার্টিসিপেট করে লাস্টে জয়েন করবে না, ব্যাংক বা রেল বা এই সমস্ত জায়গায় শিফট করবে, তো সেক্ষেত্রে কিন্তু একটা শিফট হবে, এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এক্ষেত্রে কোনো মাল্টিপল র্যাঙ্কিং হয়নি। তাই 11-12 যদি তাদের দূরে পড়ে তাদের 9-10 ক্ষেত্রে তারা শিফট করবে, এবং ফিমেলের ক্ষেত্রেও কিন্তু তারা ফিমেল স্কুলের তুলনায় কিন্তু বয়েজ স্কুল প্রেফারেন্স করবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের সমস্ত ডিটেলস, যে জিনিসটা তোমরা এই পিডিএফ থেকে পুরো জিনিসটা দেখলে, এবং প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নেক্সট আসবে। এটা শুধুমাত্র আমি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখালাম, প্রত্যেকটা সাবজেক্টের আসবে, তোমরা কমেন্ট করো। এবং নবম দশমের ক্ষেত্রে যারা জানতে চাও যে নবম দশমের ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কেমন কি শিফট করবে, সেটা তোমরা একটু দেখে নাও। দেখো, এটা হচ্ছে তোমাদের নবম দশমের যে লিস্ট বেরিয়েছিল ইন্টারভিউর জন্য, সেই পিডিএফটি। এই পিডিএফে যে লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট যেটা আছে তার হচ্ছে 65, অর্থাৎ কাট অফ গেছে কিন্তু 65 মেল ফিমেলের জন্য। ডাকার কথা ছিল 1165, কারণ এক্ষেত্রে 1165 ভ্যাকেন্সি ছিল, তার 6 টাইম অর্থাৎ 1864, কিন্তু ডেকেছে কিন্তু এত বেশি। ঠিক আছে, বেশি কারণ ডেকেছে কারণ সেম মার্কস হয়ে গেছে 65-এর অনেকজন, তাই বেশি ডাকতে বাধ্য হয়েছে। এবারে 11-12 পুরো জিনিসটা থেকে আমরা যেটা শিখলাম সেটা 11-12 ক্ষেত্রে কেমন কি শিফট হতে পারে, কতটা পর্যন্ত ইন্টারভিউ মার্কস একটা মেজর রোল প্লে করছে সেটা দেখো। এক্ষেত্রে যেটা দেখেছিলাম যে 255 থেকে 277, 22 র্যাঙ্ক কিন্তু পিছিয়ে কোনো মতে সে সিলেকশন নিল, এবং অনলি তার 3 মার্কস এক্সট্রা ছিল, কাট অফ 56 ছিল, সে 59 স্কোর করেছিল। এবারে এই জায়গাটাতে যদি 65 আমাদের কাট অফ গিয়েছিল ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, যেটা ফিজিক্স এবং কেমিস্ট্রি, এক্ষেত্রে কেমিস্ট্রিটাও দেখতে হতো, কিন্তু আমি শুধু ফিজিক্সটার ক্ষেত্রেই দেখলাম, কেমিস্ট্রিটার ক্ষেত্রে পরবর্তী ভিডিওতে দেব। শুধু ফিজিক্সের উপরে বিশেষ করে আমি যদি দেখি জিনিসটা, যে লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট যদি তার 65 স্কোর থাকে, সে যদি ভালো ইন্টারভিউ দেয় তাহলে সে 19 পায়। 19 অনেক পেয়েছে, তোমরা বলবে 19 পাওয়া ইজি না, 19 অনেক পেয়েছে। যদি 19 পায় সেটা ক্ষেত্রে তার স্কোর হয়ে যাচ্ছে 84, কিন্তু 70 পাওয়া স্কোর, 70 স্কোর করা ক্যান্ডিডেট যদি 13 পায় তার কিন্তু হয়ে যাচ্ছে কত, 83। ঠিক আছে, তো এটা কিন্তু একটা জিনিস যেটা ইন্টারভিউটা কিন্তু একটা মেজর রোল প্লে করছে। তাই ইন্টারভিউটাই কিন্তু কাট অফ কতটা শিফট করবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। ভালো র্যাঙ্ক করা ক্যান্ডিডেটও কিন্তু ইন্টারভিউতে ভালো স্কোর যদি না করতে পারে সে কিন্তু পিছিয়ে যাবে, কোনো মতে সিলেকশন হয়তো হতেও পারে আর নাও হতে পারে। তাই ইন্টারভিউটার উপরই ডিপেন্ড করছে সমস্ত কিছু, এবং কতটা কী কমবে। তো চেষ্টা করো যাদের একটু ভালো র্যাঙ্কিং আছে, অর্থাৎ যতটা ভ্যাকেন্সি আছে তার মধ্যে যদি থাকো, ভালোভাবে যদি একটু ইন্টারভিউটা মোটামুটি দেওয়া যায় তাহলে কিন্তু একটা ফাইনাল সিলেকশন থাকবে। এই ওয়েটিং লিস্টের টেনশন, কবে সেকেন্ড কাউন্সিলিং হবে তার টেনশন কিন্তু করতে হবে না, ইন্টারভিউটা যদি ঠিকঠাক হয়ে থাকে। তো বাকি সমস্ত কিছু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক তোমাদের এই ভিডিওর নিচে দেওয়া থাকবে। এই ভিডিওতে এতটুকুই, বাকি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, গিভ বেস্ট।